আধুনিক বায়ো ইকোনমিতে প্ল্যান্ট টিস্যু কালচারের গুরুত্ব কিন্তু অনেক, বাণিজ্যিক প্রোডাকশন বলুন বা জেনেটিক ইমপ্রুভমেন্ট সবখানি এটা কাজে লাগে। সোজা কথায় গাছপালা ক্লোন করার একটা দারুণ শক্তিশালী উপায় এটা। কিন্তু কি হবে যদি দেখা যায় এই পুরো প্রযুক্তির ভিত্তিটাই একটা খুব সরল, হয়তো একটু বেশি সরল ধারণার উপর দাঁড়িয়ে আছে? চলুন আজ এই ব্যাপারটাকে একটু গভীরে গিয়ে দেখি। ব্যাপারটা এমন যে আমরা ছোটবেলা থেকে সায়েন্সের যা কিছু পড়ি তার অনেকটাই কিন্তু সিম্পলিফাইড বা সরল করা। তো আজকের এই আলোচনায় আমরা দেখব যে উদ্ভিদ বিজ্ঞানের এমন একটা মূল ভিত্তি যেটা কিনা কয়েক দশক ধরে সব গবেষণার পথ দেখিয়েছে, সেটা আসলে পুরো গল্পের একটা ছোট্ট অংশ মাত্র। বেশ ইন্টারেস্টিং, তাই না? তো প্রথমেই চলুন সেই ক্লাসিক রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটাই কিন্তু উদ্ভিদ মাইক্রোপ্রোপাগেশনের ভিত্তি তৈরি করে দিয়েছিল, আর ধারণাটা এতটাই কাজের ছিল যে এখনও এটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এই ফিল্ডটাকে আসলে ২০ শতকের শুরু থেকেই দুটো বড় ধারণা শাসন করে আসছে। প্রথমে ১৯০২ সালে হ্যাবারল্যান্ড একটা দারুণ আইডিয়া দেন। তিনি বলেন যে একটা মাত্র উদ্ভিদ কোষ থেকে একটা আস্ত গাছ তৈরি করা সম্ভব। এই ক্ষমতাটাকেই বলা হয় টোটিপোটেন্সি। এরপর ঠিক তার প্রায় ৫০ বছর পর, মানে ১৯৫৭ সালে স্কুগ আর মিলার আসেন তাদের যুগান্তকারী তত্ত্ব নিয়ে। তারা দেখান যে এই পুরো প্রক্রিয়াটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এই স্কুগ মিলার তত্ত্বটা ছিল বলতে গেলে খুবই সহজ আর কাজের। তাদের কথা ছিল বাইরে থেকে দুটো হরমোন, অক্সিন আর সাইটোকাইনিন, এদের অনুপাতটা যদি পাল্টে দেওয়া যায় তাহলেই গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাবে। আর মূল ব্যাপারটা হলো এই হরমোনগুলো কিন্তু গাছের নিজের নয়, এগুলো বাইরে থেকে কালচার মিডিয়ামে মিশিয়ে দেওয়া হতো। মানে এই তত্ত্বটা বিজ্ঞানীদের হাতে যেন একটা রান্নার রেসিপি ধরিয়ে দিয়েছিল। যেমন ধরুন, যদি বেশি করে কাণ্ড দরকার হয় তাহলে সাইটোকাইনিনের পরিমাণ বাড়িয়ে দাও, আর যদি মূল গজানোর দরকার হয় তাহলে অক্সিনের পরিমাণ বাড়াও। ব্যাস, দশকের পর দশক ধরে এই সহজ নিয়মটাই ছিল গাছপালা পুনরুদ্ধারের মূল মন্ত্র। কিন্তু সমস্যাটা হলো এই সহজ রেসিপিটা সবসময় কাজ করে না। বাস্তবে দেখা গেল অনেক গাছের ক্ষেত্রে এই পদ্ধতিটা স্রেফ ফেল করে যাচ্ছে, আর এটাই বিজ্ঞানীদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই যে কোডটা দেখছেন, এটা কিন্তু সমস্যার গভীরতাটা খুব ভালোভাবে তুলে ধরে। এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, রিক্যালসিট্র্যান্ট। এর বাংলা করলে দাঁড়ায় অবাধ্য। তো এই অবাধ্য প্রজাতি মানে হলো সেই সব গাছপালা যারা কিছুতেই প্রচলিত টিস্যু কালচার পদ্ধতিতে জন্মাতে চায় না। কিন্তু আসল মজাটা হলো এই রিক্যালসিট্র্যান্ট বা অবাধ্য শব্দটার মানে নিয়ে। আসলে তো গাছটা অবাধ্য নয়, ব্যাপারটা হলো আমাদের পদ্ধতিটাই ওই গাছের জন্য ঠিকঠাক নয়। আমরাই ওর ন্যূনতম চাহিদাগুলো পূরণ করতে পারছি না। সোজা কথায় সমস্যাটা গাছের নয়, সমস্যাটা আমাদের পদ্ধতি। আর এই পুরনো তত্ত্বের উপর অতিরিক্ত নির্ভর করার ফল হল বৈজ্ঞানিক অগ্রগতি একরকম থমকে গেছে। একের পর এক প্রোটোকল ফেল করেছে, কমার্শিয়াল প্রজেক্ট নষ্ট হয়েছে, আর নতুন উদ্ভাবনের গতি কমে গেছে। সব মিলিয়ে ইন্ডাস্ট্রির ক্ষতির পরিমাণটা শুনলে অবাক হতে হয়, প্রায় $200 মিলিয়ন বেশি। ভাবা যায়, এটা কিন্তু অনেক বড় একটা অর্থনৈতিক ধাক্কা। তো এখান থেকেই আমাদের চিন্তাভাবনায় একটা বড় সড় মোড় আসে। বিজ্ঞানীরা বুঝতে শুরু করলেন যে বাইরে থেকে হরমোন দেওয়ার চেয়েও অনেক বেশি জরুরি হল গাছের ভেতরের যে বায়োকেমিক্যাল সিস্টেম সেটাকে বোঝা। এখানেই দুটো শব্দের সাথে আমাদের পরিচয় হয়, এক্সোজেনাস আর এন্ডোজেনাস। এক্সোজেনাস হলো সেই হরমোন যা বিজ্ঞানীরা বাইরে থেকে যোগ করেন, আর এটাই ছিল পুরনো তত্ত্বের মূল ফোকাস। আর এন্ডোজেনাস হলো সেই হরমোন যা গাছ নিজের জেনেটিক সিস্টেম ব্যবহার করে ভেতরেই তৈরি করে। নতুন গবেষণা বলছে আসল খেলাটা কিন্তু এই এন্ডোজেনাস হরমোনকে নিয়েই। এই যে ডায়াগ্রামটা, এটা কিন্তু নতুন ধারণার একেবারে কেন্দ্রবিন্দু। এটা দেখাচ্ছে যে গাছের ভেতরে অক্সিন হরমোন তৈরি হওয়ার কিন্তু অনেকগুলো আলাদা আলাদা রাস্তা বা পথ আছে। আসল কথা হলো বাইরে থেকে হরমোন যোগ করাটাই বড় কথা নয়। বড় কথা হলো আমরা গাছের ভেতরের এই হরমোন তৈরির নির্দিষ্ট কারখানা বা জিনগুলোকে চালু করতে পারছি কিনা। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই সবকটা পথ কিন্তু একই জিনিস তৈরি করে, অক্সিন বা IAA। কিন্তু কোন পথটা চালু হবে তার উপর নির্ভর করে গাছের মধ্যে একদম আলাদা আলাদা ঘটনা ঘটে। যেমন ধরুন, TA1 পথ চালু হলে তৈরি হয় কাণ্ডে স্টেম সেল, আবার UC4 পথ চালু হলে তৈরি হয় গাছের মূল। তার মানে শুধু অক্সিন থাকলেই হবে না, কোন রাস্তা দিয়ে সেটা তৈরি হচ্ছে সেটাই আসল কথা। তাহলে এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো ওই যে আমরা শুরুতে বলেছিলাম টোটিপোটেন্সিস কথা, মানে যে কোনো কোষ থেকেই পুরো গাছ তৈরি হওয়া, সেই ধারণাটা আসলে একটু বিভ্রান্তিকর। একটা কোষ টোটিপোটেন্ট হবে কি হবে না সেটা নির্ভর করে সে ভেতরের সঠিক অক্সিন পথটা চালু করতে পারছে কিনা তার উপর। এটা কিন্তু কোনো ইউনিভার্সাল পাওয়ার নয়,
এটা শর্ত সাপেক্ষ। এই হরমোনের ভুল ধারণাটা কিন্তু আরও একটা বড় সমস্যার জন্ম দিয়েছে, আর সেটা হলো গাছের পুষ্টি বা খাবার দাবার। পুরনো পদ্ধতিতে যে কালচার মিডিয়ামগুলো ব্যবহার করা হতো সেগুলো ছিল গাছের জন্য অনেকটা জাঙ্ক ফুডের মতো, মানে পেট ভরাচ্ছে কিন্তু কোনো কাজের সংকেত দিচ্ছে না, বরং ভুলভাল সংকেত পাঠাচ্ছে। এই টেবিলটা দেখুন, এটা LCL মিডিয়াম নামে একটা খুব কমন কালচার মিডিয়ামের পুষ্টির অনুপাত। নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়ামের অনুপাতটা একবার দেখুন, 48, 1 আর 20। বুঝতেই পারছেন এটা কতটা ইমব্যালেন্সড। এই অতিরিক্ত নাইট্রোজেন গাছের শুধু অঙ্গজ বৃদ্ধি বা ভেজিটেটিভ গ্রোথ করায়, মানে শুধু পাতা আর ডালপালা বাড়ায়, কিন্তু ঠিকঠাক অঙ্গ তৈরিতে বাধা দেয়। এই যে পুষ্টির ভারসাম্যহীনতা, এটাই গাছের ভেতরের সঠিক সিগন্যালগুলোকে চালু হতে দেয় না। ফলে কি হয়, গাছের কোষগুলো শুধু দ্রুত বড় হতে থাকে, কিন্তু শক্তপোক্ত কাণ্ড বা মূল তৈরি হয় না। আর এর ফলস্বরূপ যে গাছগুলো জন্মায় সেগুলো হয় খুব দুর্বল আর কোয়ালিটিতেও খারাপ। এই ভুল পুষ্টি আর ভুল হরমোনাল সিগন্যালের একটা খুব কমন ফল হল হাইপারহাইড্রেটি। এটা একটা অবস্থা যেখানে গাছের কোষগুলো অতিরিক্ত জল শুষে নেয়, ফলে সেগুলো ফুলে ওঠে আর দেখতে একদম কাচের মতো স্বচ্ছ হয়ে যায়। এটা কিন্তু শুধু বেশি জল হয়ে যাওয়ার সমস্যা নয়, এটা আসলে ভেতরের বায়োকেমিক্যাল ইমব্যালেন্সের একটা বড় লক্ষণ। তাহলে এত কিছুর পর আমরা এখন কোথায় এসে দাঁড়ালাম? আমরা আসলে পুরনো ধারণাগুলোকে পেছনে ফেলে উদ্ভিদ পুনরুৎপাদনের একটা নতুন যুগে পা রাখছি। আর এই নতুন যুগের মূল মন্ত্রটাই হলো গাছের ভেতরের সিগন্যাল বা সংকেতকে বোঝা। তো এই নতুন যুগের নিয়মগুলো কি কি? 1. গাছের নিজস্ব বা অ্যান্ডোজেনাস হরমোন পথগুলো চালু করার দিকে নজর দিতে হবে। 2. বুঝতে হবে যে টোটিপোটেন্সি কোনো অ্যাবসোলুট ব্যাপার নয়, এটা শর্ত সাপেক্ষ। 3. এটা মানতে হবে যে গাছের হরমোনাল রেসপন্স তার এপিজেনোমের সাথে যুক্ত। এপিজেনোম মানে হলো জিনের উপর একটা কেমিক্যাল লেয়ার যা ঠিক করে দেয় কোন জিন কখন অন বা অফ হবে। আর এর সাথে অবশ্যই দরকার একটা ব্যালেন্স নিউট্রিশন আর প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা পদ্ধতি, মানে ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচ আর চলবেন। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো একবার, গাছের ওপর বাইরে থেকে নির্দেশ চিৎকার করে না দিয়ে যদি আমরা ওর নিজের রাসায়নিক ভাষাটা বলতে আর বুঝতে শিখি, তাহলে আমরা কি না অর্জন করতে পারি? বিজ্ঞানের ভবিষ্যৎ তাহলে কতটা উজ্জ্বল হতে পারে? সম্ভাবনাগুলো কিন্তু সত্যিই অসীম।